সবাই রাস্তায় যেত, হাজার হাজার লাখ লাখ দর্শক তারা রাস্তায় নেমে মিছিল করত। আর কোন অ্যাক্ট্রেসের আপনার ইচ্ছা যে আমি তার সাথে 10 জন বা 15 জন প্রিয় অভিনেত্রী আছে। আপনার এই সাকসেসটা আসলে একা একা আসে না, সবাইকে দিয়ে তো সবসময় সব চরিত্র হয় না, সব ডিরেক্টর সব চরিত্রের জন্য আমাকে ডাকবে না। এটা আপনি অনেক টেকনিক্যালি কথাটা বলেছেন। এটা হচ্ছে আপনি সেই প্রক্রিয়াটা জানেন, আপনিও একটা প্রক্রিয়া, আপনি যেহেতু বলেন আমার বাড়ি আপনার বাড়ি দুজনেরই পাবনার। প্রিয় দর্শক, আশা হোম কেয়ার প্রেজেন্টস অ্যাভিনিউ টু সাকসেস প্রোগ্রামে আমি আকাশ রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে এমন একজন অতিথিকে আমরা ইনভাইট করেছি এবং তার কথা শুনবো। দুই বাংলার জনপ্রিয় অভিনেতা, সঙ্গীত শিল্পী, সেই আর কেউ নয় আমাদের সবার প্রিয় চঞ্চল চৌধুরী। আমরা শুনবো কিভাবে একজন চঞ্চল চৌধুরী হয়ে উঠেছেন, তার গল্প। সঙ্গেই থাকুন এটিভিএস। আমরা জানি যে আপনি কতটুকু স্ট্রাগল করে টিউশনি করে, বা টিউশনিটা জানি না, বাট আপনি নিজে খরচ করেছেন, যেহেতু পাবনার, আমিও পাবনার, আমরা তো কিছুটা ব্যাকগ্রাউন্ড জানি। তো ওইখান থেকে আপনি এখন উপরওয়ালা আপনাকে সেই সামর্থ্য দিয়েছে যে আরও 10টা মানুষকে আপনি হেল্প করতে পারেন বা হেল্প করছেন। আমি যতটুকু জানি গ্রামে আপনার অনেক এটা হচ্ছে কি যে আমি চ্যারিটি বলতে আসলে ওইভাবে আমি কখনো বলতে চাই না। আমি আমার সামর্থ্য অনুযায়ী, আমার যতটুকু সামর্থ্য আছে সেই সামর্থ্য অনুযায়ী আমার আশপাশের মানুষগুলো, সেটা আমার বন্ধু বান্ধব হোক, আমার কলিগ হোক, অথবা আমার আত্মীয় স্বজন হোক, যাদের বুঝি যে তারা এই বিপদে আছে, আমার এতটুক তার জন্য অনেক কিছু আমি আমার মতো করে আমার সামর্থ্যতে আমি করার চেষ্টা করি। না, ওইটাই আমি অ্যাড করলাম যে চঞ্চল চৌধুরীর আসলে মানবিক যে কাজগুলো করেন ওটা কিন্তু পর্দার বাইরে থাকে। অনেকে আছে না যে 200 টাকা দিয়ে 300 টাকা দিয়ে পেপারে দেয় যে আমি এটা ত্রাণ দিয়ে আসলাম। চঞ্চল চৌধুরী কিন্তু পর্দার আড়ালে অনেক কিছু করেন। এবং আপনাকে আরেকটা মানে ওইটা পর্দার আড়ালে করি না, যাই হোক, আমার বাবা বেঁচে থাকতে, বাবার শেষ 5-10 বছরে বাবা যেটা করতেন, আমরা যখন বাড়িতে যেতাম, এইটাকে আমার সবচেয়ে বড় উৎসব মনে হতো। সেই উৎসবটা এখন মিস করি, কারণ বাবা নেই। লাস্ট বাবা 22 সালে মারা গেছেন, 3 বছর হয়ে গেল। শেষ 10 বছরে আমার ভাই ডাক্তার, আমার ভাবি ডাক্তার, আমার মিসেস ডাক্তার, তারা সারা বছর যে ফ্রি স্যাম্পলগুলো পেত ডাক্তারি বিভিন্ন কোম্পানির, সেই স্যাম্পলগুলো জমানো হতো। আমরা যে যেতাম বছরে 4-5 বার, ওই গাড়ির পেছনে, বা আগে মাইক্রোনে যেতাম, পরে তো নিজেদের গাড়ি যখন কেনা হলো, গাড়ির পেছনে ওই ব্যাগ ভর্তি ভর্তি ওষুধ আমরা নিয়ে যেতাম। এবং আমার এই 3 জনের জন্য বাবা 3 ডাক্তারের জন্য 3টা প্যান্ডেল বানাতেন, পুরুষ রোগীদের একটা, মেয়েদের জন্য আলাদা, সব আলাদা আলাদা করে 3টা ডেকোরেটরের থেকে চেয়ার ভাড়া করে, তাবু ভাড়া করে, বাড়ির 3 পাশে 3টা। নাজিরগঞ্জে আমাদের বাড়িতে। এটা বাবা আমরা যখনই যে আমরা আসতেছি সবাই, বাবা ওটা ইয়ে করে রাখতো। ভোরবেলা থেকে, ভোর 5টা-6টা থেকে রুগী দেখা শুরু হতো, রাত 10টা, 11টা, 12টা পর্যন্ত রুগী দেখতো। মহিলাদের 2 ভাবি, আমার ভাবি এবং আমার ওয়াইফ দেখতো, আমার ভাই। এইটা হচ্ছে বাবার জন্য ছিল সবচেয়ে বড় উৎসব। এবং ওই যে ফ্রি স্যাম্পলের যে ওষুধগুলো নিতাম সব দিয়ে দিতাম। হ্যাঁ, সব ওই যে যারা গরিব, যারা কেনার সামর্থ্য থাকতো না, দিয়ে দিতাম, এটা করে দিতাম। এই যে কত বড় একটা আত্মতৃপ্তি কিন্তু। এবং একই সাথে আবার বিনোদনটা কি হতো, আমি যেতাম চঞ্চলদেরকে দেখার জন্য, ভোর থেকে ওই রাত 12টা-1টা পর্যন্ত শত হাজার হাজার মানুষ। আর ওই দিনের মধ্যে অন্তত মানে 50 বার 60 বার করে আমার গেটের পাশে এসে সবার সাথে ছবি তোলা, হাত নাড়ানো, কথাবার্তা বলা, এই করতে থাকতাম। এবং আমাদের বাড়ির চারপাশে ওই রাস্তা জ্যাম লেগে যেত। ওই গ্রামে তো ভ্যান, হ্যাঁ, ভ্যানে করে অনেক দূর দূরান্ত থেকে পেশেন্টও আসতো, ভ্যানে করে রুগীকে শুয়ে নিয়ে আসতো, আবার আমাকে বিনোদন এবং চিকিৎসা দুটো একসাথে। নিউ ইয়র্কের মানুষও তো বললো না আপনার যে আজকেই তো তার সাক্ষী যে আপনার বাড়ি দেখার জন্য যেত, বন্ধু গ্রামে পাবনাতে গেলে যে চঞ্চল ভাইয়ের বাড়িটা দেখে আসি। এটা আসলে সাকসেস। আমরা তো অভিনেত্রীর কথা শুনলাম, টেকনিক্যালি আপনি কারণ আমি বলেননি। এবার আপনার সহ অভিনেতা যে, ঠিক আছে, আপনি পর্দা শেয়ার করতে চান যে এরকম একজন মেগা স্টার বা স্টার হলে পারে ছবিটা। অলরেডি তো সেটা শুরু হয়ে গেছে। যেমন আমার ব্রাদার আছেন শাকিব খান, শাকিব খানের ইচ্ছা ছিল অনেকদিন আমার সাথে একসাথে স্ক্রিন শেয়ার করার, আমারও ইচ্ছা ছিল। আমরা করেছি তুফানে আমি একটা চরিত্র, এবং এটা ভবিষ্যতে হয়তো তুফান 2 আসবে, বা সামনেও এরকম কিছু, মানে দুজন আমরা একসঙ্গে কাজ করব। এটা দেশের মতো একটা মুভি হচ্ছে, যদি এরকম যাই হোক, এটা দরকার নেই। সামনে কিছু আলোচনা আছে, শাকিব ভাইয়ের সঙ্গে করব। অলরেডি নিশোর সঙ্গে তো আমার
মানে দম দম নামে একটা সিনেমাতে আফরান নিশোর আমি একসঙ্গে কাজ করছি। আরো বাংলাদেশে এই সময়ের যারা খুব জনপ্রিয় অভিনেতা, সেটা মোশাররফ বলি অথবা সিয়াম বলি বা শরীফুল রাজ বলি, খুব অল্প সময়ের মধ্যেই হয়তো বা আমাদের একসঙ্গে স্ক্রিন শেয়ার করা হবে। না, এটা দর্শক, এবং আমি খুবই খুশি, কারণ আমি সবসময় চাই আমার কোয়ার্টিস্ট যেন ভালো অভিনেতা হন। ভালো অভিনেতা যদি হয়, দুইজনে একসঙ্গে কাজ করতে অনেক জমে, পাবলিক ওটা দেখতে চায়। ও আচ্ছা, চঞ্চল চৌধুরীর সাথে সাকিব খান বা সাকিব খান, তখন পাল্লা দিয়ে অভিনয়টা চলে, যে কারু থেকে কেউ যেন একটু কম না। তো ওই চ্যালেঞ্জটা না থাকলে পরে ভালো কিছু বের কিভাবে হবে? আপনি তো সবগুলোতেই চ্যালেঞ্জ থাকে, প্রত্যেকটা মুভি চেষ্টা করি। আমি চ্যালেঞ্জ কিনা জানি না, চেষ্টা করি। আপনার একমাত্র সন্তান, ছেলে সন্তানের নিয়ে মানে একটা বাবার প্ল্যান থাকে? আচ্ছা, বাবার নির্দিষ্ট কোনো প্ল্যান নাই। আমার প্রথম যেটা আমি এই মানসিকতা পোষণ করি একদম প্রথম থেকেই, যে আমি চাই আমার ছেলেটা ভালো মানুষ হোক, ভালো মানুষ হোক। তার কাছে কোনো জাতি, ধর্ম, কোনো ভেদাভেদ থাকবে না, সে মানুষ হোক। এটা হচ্ছে আমার প্রথম চাওয়া। এরপর যদি পেশাগত জীবনে যদি সে যেটা কমফোর্ট ফিল করে, আমি তো চাপিয়ে দিলে হবে না। এখন আমি চাইবো যে সে ডাক্তার, ইঞ্জিনিয়ার হোক, সে ওদিক ধার কাছে। কিন্তু একটা জিনিস আমি চাই, যে কাজগুলো আমি করি এই কাজগুলোর সঙ্গে যেন ওর একটা আত্মিক যোগাযোগ থাকে, যেটা আমি একটু গান গাই টুকটাক, আমি অভিনয় করি, বা আমি আঁকাআঁকির উপর পড়াশোনা করেছি। আমি চাই যে ওর মধ্যে এই আকর্ষণটা থাক। অবশ্যই প্রফেশন হিসেবে নিক বা না নিক, সেটা তো যোগ্যতার ব্যাপার। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ দেখছিলাম অ্যাভিনিউ টু সাকসেসে আজকের অতিথি আছেন চঞ্চল চৌধুরী, যিনি দুই বাংলার সমান জনপ্রিয় একজন অভিনেতা এবং গায়ক, অনেকগুলো বিশেষণ। তো বাকি অংশ আমরা শুনবো ছোট্ট একটা বিরতির পর। ততক্ষণ এটিভিএস এর সাথেই থাকুন। প্রিয় দর্শক, আমরা আবারও ফিরে এলাম ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির পর। চঞ্চল ভাই, আপনাকে আবারও স্বাগত জানাচ্ছি। আমরা অনেক গল্প শুনবো আমাদের দুই বাংলার জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরীর কাছ থেকে। আপনার কিছু স্কেচ, ওগুলোকে আপনি নিজেই করেন, আমরা ফেসবুকে দেখি। হ্যাঁ, নিজেই করি। ওটা আইপ্যাডে করা। আচ্ছা, আইপ্যাডে ওই ড্রয়িং করা, কারণ আমার এই আঁকাটা আমি খুব মিস করি। ওটা আমরা যদি এই কথার ফাঁকে দেখাবো দর্শকদের জন্য, চঞ্চল চৌধুরী অভিনেতা, অনেকেই কিন্তু এই স্কেচের জিনিসটা জানে না, দর্শক দেখতে পাবে। ওটা আমি চারুকলায় পড়াশোনা করতাম, তো তা ওই যেহেতু ছবি আঁকা কি আর হয় নাই, আর এখন তো আসলে রং তুলি নিয়ে, ক্যানভাস নিয়ে, ওটা তো আলাদা পরিসর লাগে, আলাদা সময় লাগে, আলাদা জায়গা, সব ওই সুযোগটা নেই। যে কারণে ওই এখন ওই মানে ওই যে দুধের স্বাদ ঘোলে মেটানোর মতো আইপ্যাডে বসে বসে আর কি ঘন্টার পর ঘন্টা। তাও তো অনেক সুন্দর। আমরা যতটুকু ফেসবুকে দেখেছি, ফেসবুকের তুলনায় কিন্তু মানে ফেসবুকের কল্যাণে আমরা দেখেছি যে চঞ্চল চৌধুরী আঁকছেন। এক সময় এত মানে ব্যস্ত থাকতাম যে মাসে 30 দিনই শুটিং করতাম। একটা পর্যায়ে আস্তে আস্তে মানে ঘর সংসার হওয়ার পর, সন্তান হওয়ার পর আস্তে আস্তে সে কাজগুলো কমিয়ে দিলাম। কমাতে তারপর অটোমেটিক্যালি শুরু হয়ে গেল টোটাল কাজ বন্ধ কোভিডের কারণে। এখন ওই সময়ের মধ্যে আমি চিন্তা করলাম যে আমি অনেকদিন আমার হাতে রং মানে পেন্সিল নাই, আমার নাই, আমি আঁকাকিটা আবার শুরু করব। তখন থেকেই আস্তে আস্তে শুরু করা। প্রায় আমি এখন পর্যন্ত 300-350 মানে স্কেচ করেছি। মানে আমার প্রিয়, বিখ্যাত অথবা আপন বা আশেপাশের, সবাই বিখ্যাত তা না, আমার প্রিয় মানুষগুলো। এটা আমি আমার কলিগদের ছবি আঁকি, আমার প্রিয় অভিনেতা অভিনেত্রী, আমার প্রিয় লেখক, এরকম অনেকের মানে প্রায় 300-র মতো ছবি আঁকা হয়ে গেছে। সবচেয়ে কঠিন প্রশ্ন সেটা হচ্ছে যে একজন অভিনেতা 30 দিনই শুটিং করেন, তো সেক্ষেত্রে অবশ্যই যেহেতু আমাদের পাবনার বউ উনি, তো ভাবি কতটা এটাকে অ্যাকসেপ্ট করেছে বা ডিসএগ্রিমেন্ট করেছে বা বিধাভেদ, অনেক সময় দেখা যাচ্ছে যেতে দিত না, আজকে তুমি বাচ্চাদের সময় দাও বা আমাকে সময় দাও, এরকম কি দরজা কখনো লাগে? এটা এখন তো আর করি না, এটা আরো অনেক আগের কথা বললাম। 30 দিন শুটিং করতাম, সেটা আজ থেকে আরো 10 বছর আগে। লাস্ট 10 বছর একদম কাজের রেশিও কমাতে 2 দিন হয়তো শুটিং করলাম, আর 2 দিনের গ্যাপ রাখলাম। আর আগে পারতাম না, তখন তো নতুন, তো তখন যে ডিরেক্টর ফোন করে ডেট চাইতো, না করতে পারতাম না। কিন্তু যখন দেখলাম যে না, এখন আমার না করার সময় এসছে, সবসময় তো আর সব করে, ওটা হচ্ছে শুরুর দিককার কথা বললাম, যখন একটু, কিন্তু হ্যাঁ তখন সেই অভিমান তো একটু ছিলই। কিন্তু আবার সে যখন আমার পেশার সঙ্গে যুক্ত হয়েছে, স্বামী হিসাবে তার যে মানুষটি, তার পেশার ধরনই এটা আর কিছু করার নাই। যেমন সে ডাক্তার,
অপোজিট পুরা অপোজিট। এবং সে অবশ্য হাসপাতালের ডাক্তার না, মানে ও তো মেডিকেল কলেজের টিচার আর কি, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। তো ও যদি হাসপাতালের ডিউটি থাকতো তাহলে কিন্তু ডে নাইট ভাগ করে ডিউটি করতে হতো। ওইটাও কিন্তু আবার ফ্যামিলির জন্য ঝামেলা, যে তখন বাচ্চাটাকে কে দেখবে, আমি শুটিং এ থাকি। তা সেই জায়গা থেকে আসলে এটা হচ্ছে অ্যাডজাস্ট করে নেওয়া, মেনে নেওয়া, এটা নিয়তি। যার সঙ্গে যার ঘর হয়ে গেছে এখন ওটা আমি মেনে নেই, এবং সে সেটা মেনে নিয়েছে বিধায় এখন অবশ্য সেই স্ট্রাগলটা তার আর করতে হয় না। এখন ম্যাক্সিমাম সময় আমি ফ্রি থাকি মানে কি, আমি তো এখন খুব কম কাজ করি না, কিন্তু তারপরেও আমি যতটুকু জানি যে আগামী কুরবানি ঈদ পর্যন্ত আপনার কিন্তু কোনো স্কেডিউল নাই, সেটা নাই। সেক্ষেত্রে একটু ঝামেলা হবে, আবার কুরবানি ঈদের পরে দেখা যাবে কুরবানির থেকে আগামী রোজার ঈদে আপনার কোনো ডেট ফাঁকা নাই। মাঝখানে আবার যেটা হচ্ছে কি, যে কিছুদিন খুব বেশি কাজ করা হয়নি, কারণ ইন্ডাস্ট্রি মানে কাজ অনেক কম হয়েছে, রাজনৈতিক পট পরিবর্তন সবকিছু মিলিয়ে সেই কাজগুলো যখন আবার এখন রেগুলার শুরু হচ্ছে, ওটার একটা আলাদা প্রেশার আছে। মানে আবার 2 ঈদে আমাদের সিনেমা যেভাবে দর্শককে হলে এনেছে, আবার একটা মানে স্পিরিট বলি বা একটা ভালো একটা গতি শুরু হয়েছে। তাই এই গতিতে কাজের প্রেশারটা একটু বেশি। সেক্ষেত্রে ভাবির কথা তো শুনলাম, ভাবি তো স্যাক্রিফাইস করে, ওয়াইফরা, কিন্তু ছেলেরা কিন্তু স্যাক্রিফাইস করতে চায় না। কিন্তু ছেলেটার যেটা আমি করি, সকালে ওর মা ওকে স্কুলে নিয়ে যায়, ঠিক আছে, এটা প্রতিদিনের, স্কুলেও মা ড্রপ করে দিয়ে যায়। আর আমার শুটিং না থাকলে পরে আমি যেটা করি, ওকে স্কুল থেকে আমি তুলতাম আর কি, তারপরে কোচিংয়ে মাঝে মধ্যে কোচিংয়ে নিয়ে যাই। আর ওর জন্য আমি যেটা করেছি যে শুক্রবারটা আমি শুটিং করি না, শুক্রবারটা ফ্রি রাখি, এবং ওরও শুক্রবারে কোনো কোচিং করতে দেই না, এবং বলে দিয়েছি যে ও শুক্রবারে টোটালটা ফ্রি থাকবে। বৃহস্পতিবার পর্যন্ত কিন্তু প্রচুর ওর পরিশ্রম যায়, প্রতিদিন সকাল 6টার সময় ঘুম থেকে ওঠে, স্কুল শেষে কোচিং টোচিং করে বাসায় আসে, আবার বাসায় টিচার আসে রাত 9টা-10টা পর্যন্ত। এটা হচ্ছে আমি বলি 7 দিন সে তার, 6 দিন সে তার পড়াশোনা ঝামেলা, একদিন তার হচ্ছে আমরা সবাই ফ্রি, ফ্যামিলি ডে। আমিও এখন শুক্রবারে শুটিং করি না, পারত পক্ষে কোনো বড় ধরনের কোনো ইয়ে না হলে করি না, হয়তো দেশের বাইরে গেছি তখন হয়তো আমার অ্যাবসেন্স থাকছে আমি। তা ওই ছেলেকে মানে মোটামুটি অ্যাডজাস্ট হয়ে যায়। আর ও যেহেতু আমার ইয়েটা পছন্দ করে, ও গান, ছবি আঁকা বা অভিনয়, ওর নিজেরও একটু ইন্টারেস্টও আছে, তা আমি কাজগুলোকে এনজয় করে। একটা কাজ করতে যখন আমি যাই, আমি হয়তো যে কয়দিন ওকে সময় দিতে পারলাম না, কিন্তু ওই কাজটা যখন ও দেখে এনজয় করে, তখন যে কারণে হচ্ছে ও কোনো আপত্তি করে না কখনো কি বলেছে যে বাবা এই কাজটা তোমার ভালো হয়নি? হ্যাঁ, একদম কোনো কাজ কখনো, মানে কি 10টা কাজ করলে পরে তার মধ্যে 5টাতে সে ভেটো দেবে যে তোমার এই 5টা কাজ ভালো হয়নি না, একদম সেটা। এবং আমি সেটা মেনে নেই, কারণ এখন ক্লাস 9-এ পড়ে, তো ওর একটা আলাদা রুচি তৈরি হয়েছে। এবং ইভেন আমি এই যে আজকে যে পোশাকটা পরে আসছি, এটা তো আমি এইখানে, এটা যদি বাসার থেকে পরে বেরোতাম তাকে কিন্তু জিজ্ঞাসা করতাম যে বাবা আমি কি এই ড্রেসটা পরে যাবো, সে যদি দেখাটা করবে না এই শার্টটা ভালো লাগছে না বাবা, তুমি বলতেই পারে যে তুমি কি এই শার্টটা কেন পরে, কি পরে গেছো, এই প্যান্ট পরে না তুমি আমেরিকা গেলা, এটা বলে কে একদম। এবং আমি 3-4টা ড্রেস বের করে তাকে দেখাই যে কোনটা পরবো। তা আমার সিনেমা অভিনয় দেখে, এবং কিছু কিছু ওয়েব সিরিজ দেখার পর আমাকে বলছে যে তুমি এগুলো কেন করো বাবা, কেন করো, মানে কি, যে আমরা তো সবসময় চাই যে আমি এমন একটা কাজ করব যে কাজটা সবাই সমানভাবে এনজয় করবে, কিন্তু যখন ওইটা কোনো একটা কারণে নির্দিষ্ট দর্শকের জন্য হয়ে যায়, তখন সে কমফোর্ট ফিল করে না, অথবা তুমি কেন এটা করছো, তুমি এরকম কাজ তুমি করো না। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ দেখছিলাম অ্যাভিনিউ টু সাকসেসে আজকের অতিথি আছেন চঞ্চল চৌধুরী, যিনি 2 বাংলার সমান জনপ্রিয় একজন অভিনেতা এবং গায়ক, অনেকগুলো বিশেষণ। তো বাকি অংশ আমরা শুনবো ছোট্ট একটা বিরতির পর। ততক্ষণ ATBUS এর সাথেই থাকুন। প্রিয় দর্শক, আমরা আবারও ফিরে এলাম ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির পর। চঞ্চল ভাই, আপনাকে আবারও স্বাগত জানাচ্ছি। আমাদের ছেলে মেয়ে যে থিঙ্কিং করে বড় হচ্ছে, সেক্ষেত্রে আমরা, আর ওরা তো ইন্টারন্যাশনাল সমস্ত কিছু ওদের নখদর্পণে, মানে আমি আর কয়টা জীবনে ওয়ার্ল্ড ও রেফারেন্স দেয়, এখনই বিভিন্ন দেশের সিনেমা দেখা শুরু করে দিচ্ছে, এবং সেই অনুযায়ী কথা বলে, এবং সেই অনুযায়ী ও চায় যে ওর বাবাও যেন এই লেভেলে যেতে পারে। এই ব্যাপারে আবার তার একটা ইয়ে আছে। না, অবশ্যই আপনি সেই লেভেলে যাবেন, এখন অনেক সময় আছে।
60-65 পর্যন্ত তো অনেক বড় বড় actor। যদি আল্লাহর রহমতে বেঁচে আপনাকে থাকি। তো মনে হয় না যে আপনার বয়স কিসের কি বয়স 36 বা 38 এর বেশি তো আর হয়নি আপনার। না হয় না, এই জন্য বলছি আরো 20 বছর আপনি করতে পারবেন। 32। হ্যাঁ, এখন আমাকে দর্শক দেখাবো যে আমার কিছু দাড়ি হয়তো, এটা আপনার ক্যারেক্টারের জন্য। এটা আমি দর্শকদেরকে বলি, যে কোনো মানুষেরই অনেক, আমি অল্প বয়সী মানুষের আমি চুল দাড়ি পাকা দেখেছি, এটা কোনো ব্যাপার না। তবে আমি শেভ করছি না, হচ্ছে আমার আগামী 2 মাস শেভ করতে পারবো না, কারণ পরের যে আমার ফিল্ম আছে সেই ফিল্মের ক্যারেক্টারের জন্য আমার ডিরেক্টর আমাকে বলেছেন যে আমি 2 মাস 2.5 মাস যেন শেভ না করি। এই ওই জন্য বয়স কম লাগছে। বয়স কম লাগছে, তাহলে তো খুব ভালো। চঞ্চল ভাই, আসলে আমরা 3টা সেক্টরে আপনি সমানভাবে, মানুষ তো মনে করেন 100টা গান করার পরে ফেমাস হয়, আপনি একটা গান করেন, একটা গান করেই কিন্তু ফেমাস হয়েছেন, যেটা আপনার কোক স্টুডিওর যে একটা গান ছিল। কোক স্টুডিও না তো, ওটা আইপিডিসি। তো আমরা আজকে ওই গানটা একটু শুনে তারপর আমরা অনুষ্ঠানটা শেষ করব। তার আগে দর্শকদের উদ্দেশ্যে আপনি, যেটা গতানুগতিক হয় যে দর্শকদের উদ্দেশ্যে একটা কিছু বলবেন। দর্শকের উদ্দেশ্যে আসলে বলার মতো কিছু নাই, কারণ অনেক বলেছি। তারপরে বলি যে প্রথমত হচ্ছে আমরা যে কাজটা করি, অনেক কষ্ট করে করি, সেই কাজটা আপনারা যদি দেখেন, আপনাদের ভালো লাগে, তাহলে পরে আমাদের সাকসেস মনে করি যে আমরা সফল। আমাদের সফলতা মানে হচ্ছে আপনাদের ভালো লাগা, এটাই আমি মনে করি। আপনাদের আপনাদের ভালোবাসা সবসময় আমাদেরকে অনুপ্রেরণা দেয়। আপনারা ভালোবাসলে আমরা টিকে থাকবো, আপনারা ভালো না বাসলে আমরা নাই। আর আরেকটা অনুরোধ, সেটা হচ্ছে যে পাশের মানুষটিকে ভালোবাসুন, মানবিক হন, দেশকে ভালোবাসুন। আমরা সবাই যদি দেশকে ভালোবাসি, তাহলে পরেই বোধহয় আমরা অনেক সুন্দরভাবে বাঁচতে পারবো। এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যারা, আমি তো একটু বয়সী মানুষ, আমার সবকিছু স্বপ্ন এখন ভবিষ্যৎ প্রজন্মকে নিয়ে। তা আমরা যেন তাকে ভালো মানুষ হিসেবে গড়ে তুলি, এটাই আপনাদের কাছে চাওয়া। সাথে একটা জিনিস অ্যাড করতে বলবো, যেন মানুষ আগে যেমন হলে গিয়ে মুভি দেখতো। কারণ একটা, আমি যদিও মুভি বা টিভি মেকিং এর সাথে একটু জড়িত, একজন মানুষ বা পিছনের যে পুরো টিমটা কত কষ্টকর, রাত্রে 3টা-4টা পর্যন্ত শুটিং হয়, আমি এটার সাক্ষী। এরপরে দেখা যায় যে প্রোডাকশনের পরে বলে এটা কি বানাইছে, কিন্তু পিছনের মানুষের কষ্টগুলো দেখে যদি একদিন হলে গিয়ে মুভিটা দেখে, তাহলে কিন্তু দর্শক একদম আনন্দ পাওয়ার সাথে সাথে কি, যারা অ্যাক্টর অ্যাক্ট্রেস থাকেন, কলা কৌশলী থাকে, তারাও অনুপ্রাণিত হয় যে না, মুভিটা হলে গিয়ে দেখছে, একদিন করে দেখছে, সেটা বলবো। তো প্রিয় দর্শক, এতক্ষণ যার কথা আমরা শুনলাম কিভাবে একজন চঞ্চল চৌধুরী হয়ে উঠেছিলেন, আমাদের প্রোগ্রামটাই হচ্ছে যে তার জায়গা থেকে সাকসেস, বা সে একটা জায়গা ধরে রেখেছেন, তাদের নিয়ে এই প্রোগ্রাম অ্যাভিনিউ টু সাকসেস। তো দর্শক, আমরা আগামী পর্বে এইরকম একজন মানুষকে নিয়ে হাজির হব যে তার গল্প আপনাদেরকে অনুপ্রাণিত করবে। সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে আজকে চঞ্চল চৌধুরীর কথা শুনে বা দেখে যদি একজন মানুষও চঞ্চল চৌধুরী হয় বা তার জীবনে সাকসেস হয়, সে একজন আম বিক্রেতাও হতে পারে, একজন বিলিনিয়ার হতে পারে, ইলন মাস্কও হতে পারে, তাহলে আমাদের এই প্রোগ্রামটা সাকসেস হবে। দর্শক, যেটা কথা ছিল যে আমাদের চঞ্চল চৌধুরী, চঞ্চল ভাই বলবো কারণ আমার দেশি, উনি কথা দিয়েছিলেন যে আমাদের দর্শকের জন্য একটু গান গেয়ে তারপর অনুষ্ঠানটা শেষ করবেন। চলুন আমরা গান শুনে আসি। আচ্ছা, গান বলতে আমি মনপুরা, আপনাদের অনেক ভালোবাসার একটা ছবি, আমি জানি পছন্দ করেন মনপুরার গান। মনপুরার সিনেমার অল্প একটু গান আমি গাই। আগে যদি জানতাম রে বন্ধু, তুমি হইবা পর, ছাড়িতাম কি বাড়ি আমার, ছাড়িতাম না ঘর, উজানে ভাসাইলাম নাও, ভাটি কোথাও নাই, আমি আমার ছিলাম নাকি, তুমি কোথাও নাই। আগে যদি জানতাম রে বন্ধু, তুমি হইবা পর, ছাড়িতাম কি বাড়ি আমার, ছাড়িতাম না ঘর। ধন্যবাদ। সুপার সুপার।
ATV USA, বিশ্বজুড়ে বাঙালিয়ানা।